নমস্কার, আমি ঋদ্ধি। তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। আজ আমরা এসেছি আবার একটা নতুন গল্পকে সঙ্গে করে। আজ তোমরা শুনবে সুচন্দ্রা পালের কলমে জীবন্ত ইতিহাস। গল্পটা শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তো জানোই, তোমরা সাবস্ক্রাইব করলে আমরা নতুন গল্প আনতে আরো উৎসাহ পাই। চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প, সুচন্দ্রা পালের কলমে জীবন্ত ইতিহাস। আমরা জানি ইতিহাস মানেই অতীত, মৃত। কিন্তু সেই ইতিহাসও কখনো কখনো জীবন্ত হয়ে বর্তমানের দরজায় কড়া নাড়ে, আর তখনই কেঁপে ওঠে পৃথিবীর মাটি, আলোড়িত হয় আকাশ বাতাস সবকিছু। কারাগারের ভারী দরজাটা খুলে গেল, কিন্তু এখন তো দরজা খোলার সময় নয়। এখানে সময় বোঝা না গেলেও এতগুলো দিন এখানে থাকতে থাকতে কিছুটা সময়ের আন্দাজ হয়ে গেছে, আর তা থেকেই প্রতাপ বুঝতে পারছে যে এটা দরজা খোলার পক্ষে অসময়। প্রহরী ভেতরে এসে দাঁড়ায়। কারাগারের মেঝেতে বসে থাকা বিস্মিত যুবকের দিকে তাকিয়ে প্রহরী গম্ভীর অথচ চাপা স্বরে বলে ওঠে, চলো, তোমার ডাক পড়েছে। কোথায়? অত প্রশ্নে কি প্রয়োজন, গেলেই দেখতে পাবে। আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায় প্রতাপ। সে জানে সত্যি প্রশ্ন করা বৃথা, আর বাধা দেওয়া তো প্রশ্নাতীত। যেতে যখন হবে বলেছে তাকে যেতে হবেই। বিনা অপরাধে আজ কয়েক মাস যাবৎ সে এখানেই বন্দী। ঠিক কতদিন সে হিসেব তার কাছে আর নেই। তার এই বন্দি দশাকে সে এখন নিজের ভাগ্যের পরিহাস বলেই মেনে নিয়েছে। কারণ সে যতই গলা ফাটিয়ে চিৎকার করে প্রতিবাদ জানাক, বিচারের রায় তার বিপক্ষে যাওয়া অবশ্যম্ভাবী। আসলে বিচার কথাটা এখানে বলাই যায় না। সভায় যা হয়েছে তা আসলে বিচারের নামে প্রহসন। প্রতাপ চাঁদ একজন ধনী ব্যবসায়ী। উড়িষ্যা থেকে সে বঙ্গে এসেছে ব্যবসার কাজেই। কিন্তু সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। ঘন জঙ্গলের মধ্যে পথ হারিয়ে যখন বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন বিপদের উপর আরও বিপদ ঘনিয়ে এলো। ডাকাতের আক্রমণে সব কিছু হারালো সে। তারপর কিভাবে যে সেই জঙ্গল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখানে এসে পড়ল তা সে নিজেই জানে না। ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় রাস্তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎই ঘুমন্ত অবস্থায় শরীরে লাঠির আঘাতে ধরফরিয়ে উঠে বসল সে। কিছু বুঝে ওঠার আগেই নবাবের পেয়াদারা জোর জবরদস্তি তাকে ধরে নিয়ে গেল নবাবের দরবারে। তার অপরাধ তখনও তার নিজেরও অজানা। দরবারে গিয়ে যা শুনল তাতে বিস্ময়ের সীমা থাকল না। সে নাকি নবাবজাদির হাড় ছিনতাই করেছে। কপর্দক শূন্য একজন মানুষের বিরুদ্ধে এই কি ভয়ঙ্কর অভিযোগ! প্রতিবাদ জানালো প্রতাপচাঁদ। নিজের পরিচয় ও এখানে আগমনের কারণও জানালো। নবাব তার পরিধেয় বস্ত্রের মধ্যে কিছু আছে কিনা তা অনুসন্ধান করার নির্দেশ দিলেন, কারণ এছাড়া তার কাছে এমন কিছুই ছিল না যেখানে সে সেই হাড় লুকিয়ে রাখতে পারে। প্রতাপ জানত তার কাছ থেকে কিছুই পাওয়া যাবে না, তাই সে এই অনুসন্ধানে কোনো রূপ বাধা দিল না। কিন্তু তার বিস্ময়ের শিখরকে চরমে পৌঁছে দিয়ে নবাবের পেয়াদারা প্রতাপের পরিধেয় বস্ত্র থেকে বার করল এক মূল্যবান রত্নখচিত হার। বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে এই হার নবাব পরিবারেরই সম্পত্তি। কিন্তু এই হার তার কাছে এলো কি করে? এরপর প্রতাপের আর একটা কথাও শোনা হলো না। বলপূর্বক তাকে কারাগারে বন্দী করা হলো।
সঙ্গে শোনানো হলো যাবজ্জীবন কারাবাসের সেই কঠোর শাস্তি। সেই দিনের পর আর আলোর মুখ দেখেনি প্রতাপ। এই অন্ধকার কারাগারের মধ্যে বিনিদ্র দীর্ঘ রজনী যাপনে অতীতের স্মৃতিচারণই তার এক এবং অদ্বিতীয় কাজ। কিন্তু আজ হঠাৎ এই ছন্দপতন কেন? তবে কি আরও কঠিন শাস্তি অপেক্ষা করে আছে তার জন্য? প্রহরীকে অনুসরণ করে প্রতাপ কারানিবাসের একেবারে বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়াল। হাত দুটো অবশ্য লোহার শিকলে বাঁধাই আছে, তবু ভালো লাগছে। কত যুগ পর যেন খোলা বাতাসে শ্বাস নিচ্ছে। এমন দিন যে তার জীবনে আবার আসবে তা সে ভাবেনি। কারানিবাসের বাইরে 3 জন বিশেষ পোশাক পরিহিত প্রহরী দাঁড়িয়ে। তারা প্রতাপকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। কারোর মুখে কোনো শব্দ নেই। কিন্তু এরা চাইছেটা কি? কোথায় নিয়ে চলেছে তাকে? এই মুক্তির স্বাদ যে ক্ষণিকের তা প্রতাপের বুঝতে বাকি নেই। কিন্তু এই ক্ষণিকের মুক্তি তাকে যে আরো কত কঠিন শৃঙ্খলে বাঁধতে পারে সেটাই অনুমান করার বৃথা চেষ্টা করছিল সে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আজ মনে হয় অমাবস্যা। এই গহন রাতের আঁধারে এত চুপি চুপি পথ চলার মানে এখনো পর্যন্ত প্রতাপের বোধগম্য হচ্ছে না। একসময় সুবিশাল প্রাসাদ তার দৃষ্টিগোচর হল। এই প্রাসাদ যে এখানকার নবাবের তা বলার অপেক্ষা রাখে না। সেই 3 প্রহরী তাকে নিয়ে সেই প্রাসাদের অন্দরমহলে প্রবেশ করল, কিন্তু মূল প্রবেশ পথ দিয়ে নয়, পেছনের এক সংকীর্ণ পথ দিয়ে। কিছু দূর গিয়ে সেই পথ শেষ হল এক নিরেট দেওয়ালের সামনে। কিন্তু প্রহরীরা সেই দেওয়ালের একটি বিশেষ অংশে বলপ্রয়োগ করতেই নিরেট দেওয়াল নিঃশব্দে ফাঁক হয়ে ভেতরে আহ্বান জানালো। বোঝাই যাচ্ছে এ হলো প্রাসাদে প্রবেশের একটা গুপ্ত পথ। কিন্তু এত সাবধানতা অবলম্বনের কারণ কি? কৌতূহল আর উত্তেজনা এই মুহূর্তে চরমে পৌঁছাচ্ছে। প্রতাপকে নিয়ে প্রহরীরা উপস্থিত হয়েছে এক অতীব সুসজ্জিত কক্ষের সামনে। দরজার বাইরে থেকেই ঘরের মনোরম সজ্জা প্রতাপের দৃষ্টিগোচর হচ্ছে। প্রহরীর নীরব ইঙ্গিতে ঘরের ভিতর প্রবেশ করল সে। গোটা ঘর অজস্র প্রদীপের আলোয় আলোকিত। কম্পমান প্রদীপ শিখা ঘরটায় এক অদ্ভুত মোহময় পরিবেশ রচনা করেছে। মন মাতাল করা সুগন্ধির সুবাস ছড়িয়ে রয়েছে ঘরটায়। আর এই মায়াজালের মধ্যে এক অপরূপা লাস্যময়ী নারী মূর্তি সম্মোহনী দৃষ্টি নিয়ে বাতায়নের পাশে দাঁড়িয়ে। বাইরের নির্মল বাতাস তার উন্মুক্ত কেশ উড়িয়ে দিচ্ছে। ক্ষণিকের জন্য প্রতাপের মনে হলো সহস্র প্রদীপ শিখা নয়, এই নারীর রূপের ছটাই বোধ হয় দায়ী এই সুবিশাল কক্ষটিকে আলোকিত করে তোলার জন্য। সেই নারী মূর্তি মৃদু পদে এগিয়ে আসছে। নূপুরের ঋণঋণে ধ্বনি নিঝুম রাতের নিকষ নিস্তব্ধতার বুকে কোমল আঘাত হানছে। সে এসে দাঁড়িয়েছে প্রতাপের সামনে। তার সুকোমল আঙুলের স্পর্শ প্রতাপ অনুভব করতে পারছে। তার হাতের শিকল সেই স্পর্শে নুইয়ে পড়ল। প্রতাপ এই মুহূর্তে সম্পূর্ণ মুক্ত। কিন্তু সত্যিই কি সে মুক্ত, নাকি এক বন্ধন থেকে মুক্ত হয়ে আর এক বন্ধনে সে বন্দী হল? এই বন্ধন কি আরো কঠিন? কে আপনি? আমাকে এভাবে এখানে আনার অর্থ কি? প্রতাপের প্রশ্নের উত্তরে নিঃশব্দে হাসল সেই নারী।
কারোর হাসি যে এভাবে বুকের গভীরে তীর বেঁধাতে পারে তা এই প্রথম প্রতাপ অনুধাবন করল। দেখুন, আমি খুব সাধারণ একজন ব্যবসায়ী। ডাকাতদের হাতে সর্বস্ব খুইয়ে আজ আমি সম্পূর্ণ রিক্ত। বিনা অপরাধে আজ আমি বন্দী। জানি না হে কোন পাপের ফল, কিন্তু এর মধ্যে আপনার এই রসিকতার মানে কি দেবী? এবার আর নিঃশব্দে নয়, সশব্দেই হেসে উঠল সেই অপরূপা সুন্দরী। তারপর বলে উঠল, দেবী নই, নবাব নন্দিনী। আর রসিকতা নয় প্রিয়। এই নাটকের বেড়াজালটুকু না থাকলে যে তোমাকে আমার কক্ষে আনতে পারতাম না। তার মানে এইসব কিছু আপনার পরিকল্পনা? কেন কেন এমন ছলনা করলেন আমার সাথে? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে কেন এই দীর্ঘ কারাবাসের যন্ত্রণা দিলেন আমাকে? কেন? রাগত স্বরে প্রতাপ চেঁচিয়ে ওঠে। নবাব দুহিতা তার দুই মায়াবী চোখ তুলে ধরে প্রতাপের মুখের সামনে। প্রদীপের আলোয় প্রতাপ দেখে সেই সুগভীর দিঘি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। সেই দিঘিতে যেন প্রতাপ একটু একটু করে ডুবে যেতে থাকে, আর তার কানে বহু দূর থেকে নবাবজাদির কথাগুলো প্রবেশ করছে। সেদিন পালকি করে সরোবরে যাওয়ার পথে তোমাকে দেখেছিলাম। জীর্ণ দেহে পথপ্রান্তে শুয়ে আছো। তোমার সারা শরীরে ক্লান্তি খেলা করছে। প্রথম দর্শনেই যে তোমাকে আমি আমার সব মন প্রাণ দিয়ে ফেললাম প্রিয়। সে কি আমার অপরাধ? তোমাকে কাছে পাওয়ার জন্য কোনো উপায় না দেখে নিজের গলার হার খুলে পালকি বাহকের হাতে দিয়ে বুঝিয়ে দিই কি করতে হবে। বাকিটা সবই তোমার জানা। এই কয়েক মাস তোমাকে কারাবাসে যন্ত্রণা পেতে হয়েছে, আর এই কক্ষে বসে সমপরিমাণ যন্ত্রণা আমিও পেয়েছি। কিন্তু প্রথমেই তোমাকে মুক্ত করা সম্ভব ছিল না প্রিয়। তাহলে বাবা সন্দেহ করত, তাই এ অপেক্ষা। আজ তুমি মুক্ত, আর আমি নিজেকে সঁপে দিলাম তোমার চরণে। এবার তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। রাজকুমারীর আনত মুখ দু হাতে তুলে ধরল প্রতাপ। ভরা দিঘি টলটল করছে জলে, গাল বেয়ে নেমে আসছে দুই ধারা। কোনো এক জাদুকরী শক্তি যেন প্রতাপের মতো সংযমী পুরুষকেও সংযমের বাঁধ ভাঙতে বাধ্য করেছে। তার বলিষ্ঠ বাহু প্রেয়সীকে আবদ্ধ করে। শুধু এটুকুই সে বলতে পারে অস্ফুটে, চাই না মুক্তি, আমাকে তোমার প্রেমে বন্দি করো প্রিয়ে। সুতপা আর নির্মাল্যর 3 বছর হলো বিয়ে হয়েছে। দুজনেই ঘুরতে খুব ভালোবাসে। বছরে 2 বার তো ওদের বেরোতেই হবে, কখনো কখনো 3-4 বারও হয়ে যায়। এবারেও 2 দিনের ছুটি পেতেই বেরিয়ে পড়েছে। এবারের গন্তব্য মুর্শিদাবাদ। এখানে এসে খুব ভালো লাগছে জায়গাটা, আর এখানে দেখার জিনিসও প্রচুর। সুতপা ইতিহাসের ছাত্রী না হলেও ইতিহাস ওর খুব ভালো লাগে। ঐতিহাসিক জায়গাগুলোর প্রতি ওর একটা আলাদাই আকর্ষণ আছে। মূলত ওর কথাতেই এইবার ওরা মুর্শিদাবাদে এসেছে। ওরা যে হোটেলটায় উঠেছে সেটা একটু নির্জন পরিবেশে। ওরা সবসময় এরকম পরিবেশই পছন্দ করে। হোটেলটা খুব পুরনো নয়, তাই হয়তো আশেপাশে এখনও তেমন দোকানপাট করে ওঠেনি। স্টেশন থেকেও বেশ কিছুটা দূরেই। এই সব কারণেই বোধহয় বেশি পর্যটকও এখানে ওঠেনি। প্রায় সব ঘরই ফাঁকা। অনায়াসে ওরা খুব ভালো একটা ঘর পেয়ে গেল। এর আগেও ওরা এরকম অনেক ফাঁকা পরিবেশে থেকেছে, কিন্তু এই হোটেলটায় ঢোকা থেকেই সুতপার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। ঠিক কী কারণে এই অস্বস্তি সেটা অবশ্য কিছুতেই বুঝতে পারছে না। রাত্রে সুতপার কিছুতেই ঘুম আসছিল না। নির্মাল্য ঘুমাচ্ছে, নাকি একটা পোড়া গন্ধ আসছে।
এত রাতে কোথায় কি পড়ছে? একবার উঠে জানলা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল না, কিছুই দেখা যাচ্ছে না। চারিদিক ঘুটঘুটে অন্ধকারের চাদরে মোড়া। আবার বিছানায় এসে শুয়ে পড়ল। গন্ধের তীব্রতা এবার যেন আরো বাড়ছে। এবার ওর কানে এলো একটা চাপা কান্নার শব্দ, খুব ছোট বাচ্চার কান্না। পাশের ঘরটা তো ফাঁকাই ছিল, তাহলে কি রাত্রে এই ঘরে নতুন বোর্ডার এলো? কিন্তু কান্নার শব্দটা জোরালো হচ্ছে, ঠিক সাধারণ কান্না নয়, এ যেন আর্তনাদ। একজন নয়, অনেকগুলো বাচ্চার গলা পাওয়া যাচ্ছে। এইবার একটু ভয় ভয় লাগলো সুতপার। একসঙ্গে এতগুলো বাচ্চা এভাবে কেন কাঁদছে? সেই রাতটা কেটে গেল। কান্নার শব্দ আর পোড়া গন্ধের মধ্যে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। পরদিন সকালে নির্মাল্যকে কথাটা বলতে ও খুব একটা পাত্তা দিল না। সাইট সিনে বেরোবার সময় সুতপা কিন্তু লক্ষ্য করেছে পাশের ঘর তালা বন্ধ। তবে কি কেউ আসেনি, নাকি তারা আরও ভোরে বেরিয়েছে? রিসেপশনে চাবি জমা দিয়ে যাবার সময় সুতপা ম্যানেজারকে জিজ্ঞেস করল, কাল রাতে আমাদের পাশের রুমে লোক এসেছে বুঝি? কই না তো ম্যাডাম, আসলে আমাদের এই হোটেলটা স্টেশন থেকে একটু দূরে, আর এখানে সেরকম বসতি না থাকায় লোকজন খুব কমই আসে। কিন্তু আমি যে কাল রাতে বাচ্চার কান্নার শব্দ শুনলাম। সুতপার মনে হলো ম্যানেজারের মুখের হাসিটা যেন মিলিয়ে গেল। সে যেন একটু ভয় পেয়েছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, এখানে বাচ্চা কোথা থেকে আসবে? আশেপাশেও তো কোনো বাড়ি নেই। নির্মাল্য তাড়া লাগালো বেরোবার জন্য। সুতপাও আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ল। বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে বিষয়টা সুতপার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। কালকের সেই অস্বস্তিটাও আর হচ্ছিল না। কিন্তু সেই অস্বস্তি আবার ফিরে এলো হাজারদুয়ারি দেখে মতিঝিল যাওয়ার পর। মতিঝিল একটা বিশাল হ্রদ। এর মাঝখানে রয়েছে বিশাল ভূখণ্ড আর 3 দিকে জল। আয়তন 1050 বিঘা। এই মতিঝিলের ঘসটি বেগমের প্রাসাদেই বাংলার স্বাধীন নবাবকে হটিয়ে ইংরেজদের অধীনস্থ মীর জাফরকে মসনদে বসানোর ষড়যন্ত্র করা হয়। সেই কুখ্যাত প্রাসাদ অবশ্য আজ আর নেই, মাটিতে মিশে গেছে। ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে শুধু এই সুবিশাল হ্রদ মতিঝিল। এখানে আসার পর আবার একটা গন্ধ সুতপার নাকে এসে ধাক্কা দিচ্ছে। না, মানে এটা কোনো পোড়া গন্ধ নয়, একটা ভীষণ উৎকট পচা গন্ধ। গা গুলিয়ে উঠল ওর। কিন্তু আশ্চর্য, আশেপাশের কোনো মানুষই পাচ্ছে না গন্ধটা। কারোর অভিব্যক্তি দেখে তো সেটা মনেই হচ্ছে না। নির্মাল্য দিব্যি ছবি তুলতে ব্যস্ত। সুতপাকেও ডাকলো ছবি তোলার জন্য, কিন্তু ও গেল না। হঠাৎ সুতপা দেখতে পেল ঝিলের রঙের পরিবর্তন হচ্ছে। জলটা কেমন যেন গাঢ় লালচে রঙে বদলে যাচ্ছে, ঠিক যেন রক্তের রং। সুবিশাল ঝিল এই মুহূর্তে কানায় কানায় রক্তে পূর্ণ। এ যেন মতিঝিল নয়, মৃত্যু ঝিল। চিৎকার করে নির্মাল্যকে ডাকতে যাবে, ঠিক তখনই একজন কানের কাছে বলে উঠল, বাঁচতে চাইলে পালাও এখান থেকে এখনই। রাক্ষসীর নজর পড়েছে তোমার উপর, পালাও। চকিতে মাথা ঘুরিয়েও কাউকে নজরে এলো না সুতপার। শুধু এক ঝলক ঠান্ডা বাতাস ওকে স্পর্শ করে গেল। এতটাই ঠান্ডা যে এই রোদের মধ্যেও ও কেঁপে উঠল। আবার ঝিলের দিকে তাকাতে দেখল সবটাই স্বাভাবিক। জলের রং যেমন ছিল তেমনই রয়েছে। তাহলে কি সবটাই ওর মনের ভুল? এর আগে তো কখনো এমন হয়নি। তবে কাল থেকে কেন এমন হচ্ছে? নির্মাল্য এসে বলল, চলো যাওয়া যাক। হ্যাঁ চলো।
পথে সুতপা একবারই চুপ করেছিল, যা ওর স্বভাব বিরুদ্ধ। আসলে একটু আগে ওর কানে আসা কথাগুলো ওকে ভাবিয়ে তুলেছে। ওকে অনেকক্ষণ এভাবে চুপ করে থাকতে দেখে নির্মাল্য বলল, কি ব্যাপার বলো তো, এত চুপচাপ কেন তুমি? কি ভাবছো? না, কিছু না। তুমি এখনো কাল রাতের কথা ভাবছো? দেখো, ওটা পুরোপুরি তোমার মনের ভুল। তাই হবে। বেশি তর্ক করলো না সুতপা, জানে কোনো লাভ নেই। এখন একদম কথা বলতে ভালো লাগছে না। এরপর ওরা বেশ কয়েকটা জায়গায় গেল। সেই সব জায়গার ইতিহাস সম্পর্কে গাইড অনেক কিছুই বলল। অন্য সময় হলে সুতপা এগুলো গোগ্রাসে গিলত, কিন্তু এখন কিছুতেই মন দিতে পারছে না। কোনো কথাই ওর কানে ঢুকছে না। ঘুরতে ঘুরতে ওরা এখন চেহেল সেতুন প্রাসাদে এসে দাঁড়িয়েছে। এই সেই বিখ্যাত ঐতিহাসিক প্রাসাদ, বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের প্রাসাদ। তার নামেই এই জায়গার নাম হয় মুর্শিদাবাদ। আগে এই জায়গার নাম ছিল মকসুদাবাদ। মুর্শিদ কুলি খাঁই বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। অপুত্রক অবস্থায় মৃত্যুবরণের আগে তিনি তার দৌহিত্র সরফরাজ খাঁকে সিংহাসনের উত্তরাধিকার করে যান। অবশ্য তার মৃত্যুর পর সিংহাসন নিয়ে তার জামাতা সুজাউদ্দিন খাঁর সঙ্গে সরফরাজ খাঁয়ের বিবাদ বাঁধে। পরে আত্মীয় স্বজনদের মধ্যস্থতায় নবাব হন সুজাউদ্দিন খাঁ। সুজাউদ্দিনও এই প্রাসাদে থেকেই রাজ্য পরিচালনা করতেন। একসময় লোক সমাগমে মুখরিত হতো যে প্রাসাদ, আজ তার নামমাত্র ধ্বংসাবশেষ শুধুই ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে। 40টি খিলান ছিল বলে এর নাম চেহেল সেতুন। চেহেল সেতুনের ভেতরে ছিল দরবার কক্ষ, নহবতখানা, কাছারি, আস্তাবল। আজ সেসবের কিছুই অবশিষ্ট নেই। কিন্তু এই কঙ্কালসার প্রাসাদের দেওয়ালে কান পাতলে আজও শোনা যাবে কত অজানা কাহিনী, যাদের জায়গা হয়তো ইতিহাস বইয়েও হয়নি। চেহেল সেতুনের প্রান্তরে পা রাখা থেকে সুতপার শরীরের মধ্যে চূড়ান্ত অস্বস্তি শুরু হলো। ক্রমশ শরীর আরও খারাপ হতে শুরু করলো। একটা উষ্ণ হাওয়া যেন ওর চারিদিকে পাক খাচ্ছে। ও বারবার অনুভব করছে সেই উষ্ণ হাওয়ার স্পর্শ। ভীষণ গা গোলাচ্ছে, মাথার মধ্যে দপদপ করছে। পেটের ভেতরটায় কেমন যেন একটা জ্বলন শুরু হয়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে। নির্মাল্যকে বলতেই সে ব্যস্ত হয়ে পড়ল। সেদিনের মতো ঘোড়া বন্ধ রেখে তাড়াতাড়ি হোটেলে ফিরে এলো ওরা। হোটেলে এসে স্নান করে সামান্য একটু সুস্থ বোধ করল। দুপুরে কিছু না খেয়েই শুয়ে পড়ল সুতপা। একটু ওর ঘুম দরকার। ঘুমের মধ্যেও তার কানে সেই বাচ্চাদের সমবেত স্বরে কান্নার আওয়াজ ভেসে আসছে। ঘুম ভেঙে উঠে বসল সুতপা। সন্ধ্যা হয়ে গেছে। নির্মাল্যও ঘুমিয়ে পড়েছে। সুতপা উঠে জল খেল। শরীরটা খুব ভারী ভারী লাগছে। কেমন যেন মনে হচ্ছে ও নিজের শরীরের মধ্যে ও অন্য কাউকে বহন করছে। পরশুদিন ওদের ফেরার কথা, কিন্তু সুতপার মন বলছে এখানে আর একদিনও থাকা ঠিক হবে না। আর একদিন থাকলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। নির্মাল্যকে বলতে হবে কালই ফিরে যেতে। রাতেও সুতপা কিচ্ছু খেল না। শরীরটা একেবারেই ভালো লাগছে না, ভীষণ দুর্বল লাগছে। নির্মাল্য বলেছে কালই বাড়ি ফিরে ডাক্তার দেখাবে। ও খুব চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে সুতপার এই অসুস্থতায়। শারীরিক অসুস্থতার কারণে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল সুতপা। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ প্রবল এক ঝটকায় ঘুম ভেঙে গেল। নির্মাল্যও উঠে পড়েছে। প্রথমে কি হচ্ছে ওরা কেউ বুঝতে পারল না। ঘুমের ঘোরটা কেটে যেতেই বুঝল ভূমিকম্প। সিলিং ফ্যান প্রবলভাবে দুলছে, খাটটা থরথর করে কাঁপছে, জানলার শার্সিগুলো ঝনঝন করছে। এই অবস্থায় এখনই হোটেল থেকে রাস্তায় বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু ঘটনার আকস্মিকতায় দুজনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থানুবৎ খাটের ওপরেই বসে রইল।
একটু পরেই সব শান্ত হলো। ভূমিকম্প থেমে গেছে, সেরকম মারাত্মক কিছু হয়নি। সেই রাত্রে দুজনের কারুরই চোখে আর ঘুম এলো না, বাকি রাত জেগেই কাটল। সকালে ওরা হোটেল ছেড়ে চলে আসার সময় শুনল রিসেপশনে গতরাতের ভূমিকম্প নিয়ে আলোচনা হচ্ছিল। নির্মাল্য বলল, সত্যি কাল যা হলো, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। ম্যানেজার বলল, হ্যাঁ, ঈশ্বর সহায়, নইলে ভয়ঙ্কর কিছু হতে পারত। যাক, সেরকম কিছু হয়নি। হ্যাঁ, নয়তো আগের বারের মতো হলে। আগের বার কি হয়েছিল? তা বেশ কয়েক বছর আগে। তখন এই হোটেলটা সবে তৈরি হচ্ছিল। সেই সময় প্রবল ভূমিকম্প হয়, তার তীব্রতা এতটাই বেশি ছিল যে সবকিছু ভেঙে মাটিতে মিশে যায়। হ্যাঁ, তারপর অনেক দিন আর কোনো কাজ হয়নি। অনেক পরে আমরা আবার সমস্ত ধ্বংসাবশেষ সরিয়ে নতুন করে হোটেলটা তৈরি করি। অভিশাপ, অভিশাপ, সব তাদের অভিশাপ। নির্মাল্য আর সুতপা মাথা ঘুরিয়ে দেখল এক বয়স্ক ভদ্রলোক কুঁজো হয়ে হাতে একটা লাঠি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে। মাথার চুল লম্বা, অবিন্যস্ত, মুখে বহু দিনের না কাটা দাড়ি, পরনের জামাটাও ধুলো কাদায় মাখামাখি। ম্যানেজার ধমকে উঠল, হে কি, তুমি আবার এসেছো? বারণ করেছি না, এই হোটেলে ঢুকবে না। যাও যাও এখান থেকে। তারপর নির্মাল্যর দিকে ফিরে বলল, আসলে সেবার যখন ভূমিকম্পে অর্ধসমাপ্ত হোটেলটা ভেঙে পড়েছিল, তখন সেই ধ্বংসস্তূপেই ওর ছেলে চাপা পড়ে মারা যায়। এখানেই কাজ করত। অনেকে একসাথে কাজ করলেও একমাত্র ওর ছেলেটাই মারা যায়। তারপর থেকেই ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এখন এখানেই এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় সারাক্ষণ, বুঝলেন কিনা? কিন্তু কিসের অভিশাপের কথা বলছেন উনি? পাগলের কথার কি কোনো মানে আছে ম্যাডাম? কি বলতে কি বলে, ও কথা বাদ দিন। সেই পাগল আবার খসখসে গলায় বলতে শুরু করলো, মাটির নিচে শুয়ে আছে ওরা। ওদের চাপা দীর্ঘশ্বাস সব ধুলিয়ে দেয়। পাপের সব চিহ্ন এভাবেই মেটায় সব অভিশাপ। সুতপা এক দৃষ্টে তার চলার পথের দিকে চেয়ে রইল। হুজুর, আমার ছেলেটাকে খুঁজে দিন হুজুর। কাল দুপুর থেকে ওর কোনো খোঁজ নেই। ওর মা প্রায় পাগল হয়ে গেছে। ছেলেটাকে না পেলে যে তাকেও বাঁচানো যাবে না। নবাবের দরবারে কান্নায় ভেঙে পড়ে এক প্রজা। তার 3 বছরের ছেলে তাহারই বাড়ি থেকে গতকাল নিখোঁজ হয়েছে। দুপুরবেলা ছেলেটাকে দাওয়ায় বসিয়ে সেখানেই কাজ সারছিল তার মা। ঘর থেকে কিছু একটা আনার জন্য 2 মিনিটের জন্য ভিতরে গিয়েছিল। বেরিয়ে এসে দেখে ছেলের নেই, চারপাশে কেউ কোথাও নেই। এত অল্প সময়ে ছেলেটা গেল কোথায়? আশেপাশের কেউ কিচ্ছু বলতে পারেনি। 24 ঘন্টা পেরিয়ে গেছে, তাও বাচ্চাটার কোনো খোঁজ নেই। এই ঘটনা এখানে প্রথম নয়, এর আগেও অনেকবার এইভাবে ছোট ছোট বাচ্চা নিখোঁজ হয়েছে, কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টা খুবই চিন্তার।
কিন্তু নবাবের সাম্রাজ্যে কার এত সাহস যে এমন কাজ করছে? গত কয়েক মাসে জোরদার প্রহরার ব্যবস্থা করা হয়েছে, তাও এই ঘটনা ঘটেই চলেছে। এতদিন বিষয়টা নিয়ে নবাব তলিয়ে ভাবার সময় পাননি। তার প্রাণাধিক প্রিয় কন্যা খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়েই খুব চিন্তায় ছিলেন। স্বামী দূরে থাকে, সন্তানকে নিয়ে নবাবজাদি পিতার নিকটেই থাকে। স্বামীর সঙ্গে সম্পর্কও খুব একটা মধুর নয়। এ অবস্থায় নবাব কন্যার প্রতি আরও বেশি স্নেহশীল হয়ে পড়েছেন। সেই কন্যার এমন দুরূহ অসুখ হলো যে কোনো ডাক্তার বদ্যি কেউই কিছু করতে পারছিল না। দূর দূরান্ত থেকে হাকিম কবিরাজ আনা হয়েছিল। যাই হোক, আনন্দের খবর, সে এখন অনেকটাই সুস্থ। একজন হাকিমের চিকিৎসায় অনেকটাই উপকার পাওয়া গেছে। নবাবজাদি সম্পূর্ণ সুস্থ হলেই নবাব সেই হাকিমকে পুরস্কৃত করবেন বলেই ঠিক করে রেখেছেন। এখন এই বিষয়টার একটা মীমাংসা করতেই হবে। এভাবে চলতে দেওয়া যায় না। কিন্তু কিভাবে রক্ষা করবেন তার সাম্রাজ্যের ছোট ছোট প্রাণগুলোকে? ঠিক কি ঘটেছে আর কেন ঘটেছে তা না জানলে তো কোনো উপায় নেই। নবাব মন্ত্রীকে ডেকে আদেশ দেন যেভাবেই হোক এই রহস্যের সমাধান করতেই হবে। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার সবই যেন নেওয়া হয়। রাত্রে নবাবের চোখে ঘুম আসছে না। রাজ্যে একের পর এক সমস্যা এসেই চলেছে, অথচ কোনো সুরাহা হচ্ছে না। প্রজাদের সুখ শান্তির দায়ভার তো তার ওপরেই, অথচ তিনি তা পালন করতে ব্যর্থ হচ্ছেন। মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে। হঠাৎ দরজার কাছে নূপুরের মৃদু ধ্বনি শুনে তাকিয়ে দেখলেন দরজার বাইরে শুভ্র পর্দার আড়ালে এক ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। বেগম এসে দাঁড়িয়েছেন। নবাব উঠে বসলেন। ছায়ামূর্তিকে চিনে নিতে তার বিন্দু মাত্র অসুবিধে হল না। তিনি বললেন, ভিতরে এসো। বাইরে দাঁড়িয়ে কেন? নবাব কক্ষের আলো আজ ম্রিয়মান। সেই স্বল্প আলোয় কক্ষের ভেতর প্রবেশ করলেন বেগম। পালঙ্কের সন্নিকটে এসে নীরবে দাঁড়ালেন। নবাব জিজ্ঞেস করলেন, বলো, বেটি কেমন আছে? এখন অনেকটাই ভালো। চুপ করে গেলেও বেগমের আনত শির এবং হাতের অস্থিরতা নবাবকে বুঝিয়ে দিল তিনি কিছু কথা বলতে চাইছেন, কিন্তু কুণ্ঠাবোধ করছেন। নবাব আবার জানতে চাইলেন, কি ব্যাপার? কোনো সমস্যা হয়েছে কি? আমাকে নিঃসংকোচে বলো সব কিছু। না, মানে আসলে আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। এখন আমাদের মেয়েটা যখন সুস্থ হয়ে গেছে, ওই হাকিমকে তো আর দরকার নেই। ওনাকে পুরস্কার স্বরূপ অর্থ প্রদান করে নিজের দেশে ফিরে যেতে বলুন। বেগমের কথায় বিস্ময়ের যেন মেঘ জমল নবাবের চোখে। মুখে বললেন, কি বলছো তুমি? আমি তাকে কথা দিয়েছি যে আমি তাকে আমার রাজ্যের রাজবৈদ্য করব। এখন আমি তাকে চলে যেতে বলতে পারি না। আর তাছাড়া তুমি এসব কথা কেনই বা বলছো? ওই লোকটাকে আমার একদম ভালো লাগছে না। চিকিৎসার নামে ঘন্টার পর ঘন্টা বেটির ঘরে দরজা বন্ধ করে রাখে, আমাকে পর্যন্ত কাছে যেতে দেয় না। এ কেমন চিকিৎসা? কিন্তু এটাই তো ওনার শর্ত ছিল। আর চিকিৎসা তো উনি ভালোই করছেন, তা তো আমরা দেখতেই পাচ্ছি। আমার মনটা কেমন কু ডাকছে। মনে হচ্ছে একটা বড় অঘটন ঘটবে। ওই লোকটা চোখের দিকে তাকালে বুকের ভেতরটা অবধি কেঁপে ওঠে। কেমন যেন অস্বাভাবিক ঘোলাটে দৃষ্টি। ঢুকে যাওয়া দুই অক্ষিকোটরের দুই স্থির অক্ষিগোলক কি ভীষণ শীতল।
সে চাহনির সামনে এক মুহূর্ত দাঁড়ানো যায় না। এ কি কোনো স্বাভাবিক মানুষের দৃষ্টি? শান্ত হও, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। কই, আমার তো এমন কিছু মনে হয়নি। ক্ষমা করবেন, আমার মনে হয় বিষয়টা আপনি একটু গভীরভাবে বিবেচনা করতে পারতেন। এতে বিবেচনার কোনো অবকাশই নেই। আপনি তাহলে ওকে চলে যেতে বলবেন না? আমি অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকারের কারণে যদি বড় কোনো অঘটন ঘটে তাহলেও নয়। তেমন কোনো প্রমাণ পেলে অবশ্যই করব, কিন্তু শুধু ধারণার বশে কোনো সিদ্ধান্ত নিতে আমি পারি না। সব সময় সব প্রমাণ সহজে মেলে না। তাহলে আমার কিছু করার নেই। বেগমের কাতর আরতি চাপা পড়ে গেল নবাবের দৃঢ় অঙ্গীকারবদ্ধ স্বরের আড়ালে। বেগমের একটাই চিন্তা, কিছু বছর আগেই তিনি হারিয়েছেন তার পুত্রকে। এবার যদি কোনো কারণে তার প্রাণপ্রিয় কন্যার কোনো ক্ষতি হয়, তা তিনি সহ্য করবেন কিভাবে? আর তার মন বলছে সবকিছু ঠিক নেই, কোথাও একটা অশনি সংকেত ধরা পড়েছে। সৌমিলি সেকেন্ড ইয়ারে পড়ে। গত বছর উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে ভূগোলে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে। আজ কলেজে বেরোবার সময় সৌমিলি সুতপাকে বলল, মা, আজ কলেজের পর একটু বন্ধুরা ঘুরতে যাব, ফিরতে দেরি হবে। কালও তো তোরা ঘুরতে গিয়েছিলি। রোজ রোজ এভাবে ঘুরে বেড়ালে পড়াশোনাটা কি করে হবে মিলি? উফ মা, আমি কি কোনোদিন খারাপ রেজাল্ট করেছি? তুমি তো জানোই আমার বেশি পড়তে লাগে না, একটু পড়লেই হয়ে যায়। সুতপা কিছু বলতে যাচ্ছিল, নির্মাল্য থামিয়ে দিল। আচ্ছা, এখনই তো ঘোরার সময়, একটু যাক না। আর সত্যি তো, আমাদের মেয়ের রেজাল্ট নিয়ে আমাদের তো কোনোদিন ভাবতে হয়নি। সবসময় মেয়েকে অত প্রশ্রয় দিও না। কেন বুঝতে পারছো না? সবসময় বন্ধুদের সাথে এত ঘোরাঘুরি ভালো না। তুমি অকারণ চিন্তা করছো। মিলির বন্ধুদের তো আমরা দেখেছি, কাউকেই খারাপ মনে হয়নি। হ্যাঁ, কয়েকদিন দেখে তুমি একেবারে সব বুঝে গেলে। সুতপা রাগ করে রান্নাঘরে চলে যায়। এখন বেশি কথা বলার সময় তার বা নির্মাল্যর কারোরই থাকে না। দুজনকেই তাড়াতাড়ি খেয়ে অফিস বেরোতে হবে, তাই আপাতত প্রসঙ্গটা চাপা পড়ে গেল। মিলিও বাবার অনুমতি পেয়ে আহ্লাদে বাবাকে আদর করে বেরিয়ে গেল। সেবার মুর্শিদাবাদ থেকে সময়ের আগে ফিরে আসতে হয়েছিল সুতপার হঠাৎ শরীর খারাপ হওয়ায়। ফিরে ডাক্তার দেখাতেই ওরা জানতে পারে সুতপা 2 মাসের অন্তঃসত্ত্বা। গোটা পরিবারে খুশির বান আসে। ওরা দুজনেই কন্যা সন্তান চেয়েছিল, আর ওদের মনের স্বাদ মিটিয়ে কোল আলো করে আসে সৌমিলি। আর সেই মেয়ে আজ এত বড় হয়ে গেছে। কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না। সময় এভাবেই কেটে যাচ্ছিল নিজের গতিতে। সুতপা আর সৌমাল্য ওদের অফিস নিয়ে ব্যস্ত, আর সৌমিলিও ওর বন্ধুবান্ধব, পড়াশোনা ইত্যাদি নিয়ে ব্যস্ত। 3rd সেমেস্টারেও দুর্দান্ত রেজাল্ট করার পর ওর এই যখন তখন বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া নিয়ে সুতপার আপত্তি আর একেবারেই পাত্তা পাচ্ছে না। যদিও নির্মাল্যর এই অতিরিক্ত প্রশ্রয়ে সুতপার একেবারেই ভালো লাগে না। এই নিয়ে মাঝে মাঝেই ছোটোখাটো ঝামেলা হয়েই থাকে। কিন্তু ওদের এই স্বাভাবিক জীবনে হঠাৎ করেই একদিন ছন্দপতন এলো। একদিন সন্ধ্যাবেলা ওদের বাড়িতে পুলিশ এলো। সাধারণ মানুষেরা হঠাৎ করে পুলিশ দেখলে একটু ঘাবড়ে যায়, সেটাই স্বাভাবিক। সুতপাদেরও একই অবস্থা হলো। আর পুলিশের আগমনের কারণ জানার পর তো ওরা আরও ঘাবড়ে গেল। সৌমিলির কলেজের এক বন্ধু নাকি কাল রাত্রে খুন হয়েছে, আর সেই ব্যাপারেই সৌমিলিকে ওরা জিজ্ঞাসাবাদ করতে এসেছে। খুনের কথা শুনেই তো সুতপার হাত পা ঠান্ডা হয়ে গেল। পুলিশের থেকে জানা গেল যে অঙ্কিত, মানে সৌমিলির সেই বন্ধুর দেহ আজ সকালে এক পরিত্যক্ত মন্দিরের পেছনের ঝোপ থেকে উদ্ধার হয়েছে। তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। তার ফোনটা খুঁজে পাওয়া যায়নি। সম্ভবত দুষ্কৃতী
সিম কার্ডটা নষ্ট করে কোথাও ফেলে দিয়েছে, কারণ কোনোভাবে আর সেটাকে লোকেট করা যাচ্ছে না। অঙ্কিত ও সৌমিলির বন্ধুদের থেকে পুলিশ জানতে পেরেছে যে অঙ্কিতের সঙ্গে সৌমিলির একটা সম্পর্ক ছিল, তাই তারা সৌমিলিকে জিজ্ঞাসাবাদ করতে এসেছে। আলাদা ঘরে সৌমিলিকে নিয়ে গিয়ে কথা বলছেন অফিসার। সৌমিলি তাকে বলে, অঙ্কিতের সাথে আমার কয়েক মাস আগেই ব্রেকআপ হয়ে গেছে, আর কথা সবাই জানে। আচ্ছা, আপনাদের ব্রেকআপের কারণটা কি জানতে পারি? আমাদের মতের মিল হচ্ছিল না একেবারেই। ইনফ্যাক্ট কোনো দিক থেকেই আমাদের কোনো মিল ছিল না। অ্যাকচুয়ালি হি ইজ নট মাই টাইপ। শুধু এটাই কারণ? কিন্তু আমরা যে অন্য কিছু শুনলাম ম্যাডাম। কি শুনলেন? আপনার বন্ধুরা বলল আপনি ইদানিং আপনাদের কলেজের ইউনিয়নের এক সিনিয়রের সাথে নতুন সম্পর্কে জড়িয়েছেন, আর সেই কারণেই অঙ্কিতকে ইগনোর করছিলেন। আর এই ব্যাপারটা অঙ্কিত একেবারে মেনে নেয়নি। বাজে কথা। কোনটা বাজে কথা? আপনার সিনিয়রের সাথে আপনার নতুন সম্পর্ক? না, সেটা নয়, কিন্তু অঙ্কিতের সাথে ব্রেকআপের পর আমি নিউ রিলেশনে গেছি। আপনার তো এর আগেও 3টে রিলেশন ছিল। হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু তার সাথে অঙ্কিতের মার্ডার কেসের কি রিলেশন? দেখুন, আপনি কিন্তু আমাকে আননেসেসারি হ্যারাস করছেন। কোনটা নেসেসারি আর কোনটা নয় সেটা আমরা আপনার থেকে বেটার বুঝি ম্যাডাম। ঠিক আছে, আজ আমি আসছি, তবে প্রয়োজন হলে আপনাকে থানায় ডেকে পাঠাবো, আর আশা করি সে প্রয়োজনও খুব তাড়াতাড়ি পড়বে। সুতপা বাইরে থেকে সব কথাই শোনে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার নিজের মেয়ে এইভাবে একের পর এক সম্পর্কে জড়িয়েছে সে ভাবতেই পারছে না। ঘরে ঢুকেই কোনো কথা না বলে সৌমিলির গালে ঠাস করে একটা চড় বসায় সুতপা। সৌমিলি ভীষণভাবে চমকে ওঠে। সে ভাবতেও পারেনি যে তার মা সমস্ত কথা আড়াল থেকে শুনছে। মার খেয়ে ও ফুঁসে ওঠে, তুমি এভাবে আমার গায়ে হাত দিতে পারো না, আমি এখন অ্যাডাল্ট। কথা শেষ করার আগেই সুতপা আবার ওকে মারতে শুরু করে, পরপর চড় মারতেই থাকে। নির্মাল্য এসে সেসব দিয়ে ওকে আটকায়। সৌমিলি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। কি করছো কি সুতপা? মেয়ে বড় হয়েছে, ওকে এখন এভাবে মারলে হিতে বিপরীত হতে পারে। সবকিছু তোমার জন্য হয়েছে। আমি প্রথম থেকে বলেছিলাম মেয়েকে অত প্রশ্রয় দিও না। আমি ভাবতে পারছি না আমাদের মেয়ের স্বভাব এমন হয় কি করে। সুতপা অঝরে কাঁদছে। নির্মাল্যর মুখেও কোনো কথা নেই, কিন্তু এখন চুপ করে থাকলে চলবে না। আসল সত্যিটা জানতেই হবে। সত্যি কি অঙ্কিতের মৃত্যুতে মিলির হাত আছে? পুলিশ সন্দেহ করছে যে মিলির নতুন সম্পর্কে যাওয়া মানছিল না বলেই অঙ্কিতকে খুন হতে হয়েছে। সে কথা সুতপা আর নির্মাল্য বেশ বুঝতে পারছে। আর যদি এটাই সত্যি হয়, তাহলে কি করে বাঁচাবে ওরা মিলিকে? পরদিন ওরা দুজনে সৌমিলির অনুপস্থিতিতে ওর ঘরটা খুঁজতে থাকে। কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। সত্যিটা ওদের জানতেই হবে। বেশি খুঁজতে হয় না। অঙ্কিত সহ আরও 7-8টি ছেলের সঙ্গে সৌমিলির ছবি পাওয়া যায়। বেশ কিছু ঘনিষ্ঠ ছবিও পাওয়া যায়। এর মধ্যে কয়েকটায় ও স্কুল ড্রেস পরা। ধরেই নেওয়া যায় যে এদের সকলের সঙ্গেই ওর সম্পর্ক ছিল। তার মানে স্কুল লাইফ থেকেই বিভিন্ন ছেলের সঙ্গে ও সম্পর্কে জড়িয়েছে। খোঁজাখুঁজি করতে করতে আরও একটা জিনিস ওদের হাতে এসে পড়ল। একটা ডায়েরির মধ্যে বেশ কিছু নিউজ পেপার কাটিং আঠা দিয়ে আটকানো। প্রত্যেক খবরের মধ্যে একটাই মিল। প্রত্যেক খবরেই প্রকাশ পেয়েছে কোনো না কোনো ছোট বাচ্চার মৃতদেহ পাওয়া গেছে, যার বুক পেট ক্ষতবিক্ষত, যেন কোনো পশু নখ আর দাঁত দিয়ে খুবলে খেয়েছে। প্রতিটা বাচ্চাই হয় ভিখারি নয়তো কোনো বস্তির। বেশ অনেকটা সময়ের ব্যবধানে খবরগুলো প্রকাশ পেয়েছে। ঘটনাগুলো বিভিন্ন থানার আন্ডারে। বোঝাই যাচ্ছে যে পুলিশ এ বিষয়ে
তেমন তদন্ত করেনি। কিন্তু এই পেপার কাটিংগুলো মিলি কেন জমিয়ে রেখেছে? আজ সকাল থেকে গোটা লালবাগ আলোড়িত। দিঘির জলে একটা মৃতদেহ ভেসে উঠেছে। কিভাবে মারা গেছে কে জানে, হয়তো জলে ডুবে। কিন্তু আশ্চর্যের বিষয়, বছরখানেক আগে এভাবেই বেশ কয়েকজনের মৃতদেহ এই দিঘিতে পাওয়া গিয়েছিল। প্রত্যেকেই 25 থেকে 30 বছর বয়সের যুবক। তারা প্রায় সকলেই সাঁতার জানত। তবু কি করে জলে ডুবে মারা গেল কেউ বুঝতে পারে না। তারপর থেকে সকলের কাছেই এই দিঘি মরণ দিঘি বলে পরিচিত হয়ে যায়। সবাই খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এই দিঘির কাছে লোকে আসা যাওয়া করতেই ভয় পেত। সকলের ধারণা হয়েছিল ওই দিঘিতে নিশ্চয়ই কোনো প্রেত বাসা বেঁধেছে। সেই রাতের অন্ধকারে ছেলেদের জলের ভিতর টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। কিন্তু বছরখানেক এরকম আর কোনো ঘটনা ঘটেনি। ফলে আস্তে আস্তে সকলের মন থেকেই ভয়টা মুছে যেতে শুরু করেছিল। স্বাভাবিক ছন্দে সব চলছিল। কিন্তু আবার সেই ভয়, সেই আতঙ্ক ফিরে এলো। আবারও সেই একই ঘটনা। নবাবের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হল। একদিকে এতগুলো বাচ্চার উধাও হয়ে যাওয়া, আবার অন্যদিকে এই দিঘির জলে মানুষের ডুবে মরে যাওয়া। আর সকলের মতো দিঘির জলে জিনের বাসা, এইটা নবাব কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না। তবে কি কেউ পরিকল্পিতভাবে মানুষ খুন করছে? বাচ্চাগুলোর নিখোঁজ হওয়ার সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে? কিন্তু কে বা কারা করছে এইসব কড়া পাহারার মাঝে? তবে কি এ কোনো গুপ্ত ষড়যন্ত্র নবাবের বিরুদ্ধে? রাজনীতি আর কূটনীতি ভীষণ খারাপ জিনিস। নবাবের সিংহাসন দখলের জন্য সবকিছু করতে পারে। নবাব প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন গোপনে পরামর্শ করার জন্য। সপ্তাহখানেক কেটে গেলেও কোনো ঘটনারই মীমাংসা হয়নি। একটা বাচ্চাকেও যেমন খুঁজে পাওয়া যায়নি, তেমনি দিঘির জলে মৃত্যুর কারণও জানা যায়নি। এর মধ্যে হঠাৎ একদিন রাত্রে মুর্শিদাবাদের মাটি কেঁপে উঠল। কয়েক মিনিটের সেই ভূমিকম্পের তীব্রতা খুব একটা বেশি ছিল না, কারোর কোনো ক্ষতিও হলো না। কিন্তু সেই কম তীব্রতার ভূমিকম্পেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। প্রাসাদ থেকে বেশ খানিকটা দূরে এক বিশাল উন্মুক্ত প্রান্তর আছে। চারপাশে আগাছায় ভর্তি। ওই সুবিস্তৃত প্রান্তর পেরোলেই শুরু হচ্ছে জঙ্গল। ওই দিকটায় তাই সচরাচর কারোর আসার প্রয়োজন পড়ে না। ওই বাচ্চারা মাঝে মাঝে খেলতে আসে। তাও এখন এই বাচ্চা হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। তাই বাবা মায়েরা বাচ্চাদের খেলতে পাঠাতেও ভয় পায়। সেদিন ভোরবেলা যখন সবাই আগের রাতের ভূমিকম্প নিয়ে আলোচনায় ব্যস্ত, তখনই রটে গেল সেই চাঞ্চল্যকর কথা। গোটা অঞ্চলের কোথাও কিছু না হলেও ওই উন্মুক্ত প্রান্তরের একটা অংশে গভীর ফাটল ধরেছে। উপরের মাটি ফাঁক হয়ে সরে গেছে। বেরিয়ে এসেছে মাটির ভিতরের অংশ। সকলে ছুটল সেই আগাছাবৃত প্রান্তরে। নবাব নিজেও চলে এসেছেন এমন একটা খবর পেয়ে। সেখানে যেতেই চোখে পড়ল ফাঁক হয়ে যাওয়া অংশে মাটির সঙ্গে উঠে এসেছে ছোট ছোট বাচ্চাদের গলিত দেহাবশেষ এবং হাড়গোড়। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সকলে আঁতকে উঠল। এর অর্থ একটাই, এতদিন যেসব বাচ্চারা নিখোঁজ হয়েছিল তাদের কেউ হত্যা করে এই ফাঁকা মাঠে পুঁতে দিয়ে গেছে। কিন্তু এই সাংঘাতিক কাজ কে করল, আর তার থেকেও বড় কথা কেন করল?
এই ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে কার কি শত্রুতা থাকতে পারে? সাধারণ মানুষ তো এতদিন ভয় পেয়েই ছিল, এখন রীতিমতো আতঙ্কে দিন কাটাতে শুরু করলো। তাদের বদ্ধ মূল ধারণা হলো যে এই অঞ্চলে কোনো অপদেবতার বিষ দৃষ্টি পড়েছে, তারই শিকার হচ্ছে ছোট ছোট বাচ্চারা আর জোয়ান ছেলেরা। যে যেমনভাবে পারল নিজেদের পরিবারকে অপদেবতার নজর থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো। রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে গোটা লালবাগে নেমে আসত মৃত্যুপুরীর নিস্তব্ধতা। খুব প্রয়োজনেও কেউ বাড়ির বাইরে যাওয়ার সাহস দেখাতো না। এই ঘটনার পর নবাবের মনে স্থির বিশ্বাস জন্মালো যে এই ঘটনা কোনো অপদেবতার কাজ নয়। দিঘির জলে পাওয়া মৃতদেহগুলো আর এই প্রান্তরে পাওয়া মৃত বাচ্চারা কারোর কুটিল ষড়যন্ত্রের শিকার। তাদের সকলকে হত্যা করা হয়েছে। নবাব প্রহরীদের সংখ্যা আরও বাড়িয়ে দিলেন, জানিয়ে দিলেন কড়া পাহারা দিতে হবে, প্রতিটি মানুষের গতিবিধির ওপর নজর রাখতে হবে, কাউকে রেয়াত করা হবে না, কোনো অপদেবতারও যেন সাধ্য না হয় কারোর দিকে তাকানোর। কিন্তু এত কিছুর পরও অঘটন ঘটল। আবার এক সকালে নগরবাসীরা দেখল দিঘির জলে ভেসে উঠল এক অপরিচিত সুদর্শন যুবকের মৃতদেহ। সে যে এই রাজ্যের কেউ নয় তা বলার অপেক্ষা রাখে না। তাহলে সে এলো কোথা থেকে? সাধারণ মানুষেরা না চিনলেও নবাব তাকে বিলক্ষণ চিনতে পারলেন আর অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে পড়লেন। এই কি করে সম্ভব? তবে কি রক্ষকই ভক্ষক হয়ে উঠছে? নবাবের চোয়াল শক্ত হল, মুখে ফুটে উঠল কঠিন রেখা। কিন্তু তিনি এখনো বুঝতে পারছেন না যে এত সাহস কার হবে, কার প্ররোচনায় এই দুঃসাহসিক কাজ করতে পারছে। সমস্ত প্রহরীদের নবাবের দরবারে একত্রে ডেকে পাঠানো হলো। আজ এর মীমাংসা নবাব করেই ছাড়বেন। অন্যায়ের সঙ্গে তিনি কোনো দিন আপোষ করেননি। তার সাম্রাজ্যে এই দুরাচার, এই জঘন্য অপরাধ দিনের পর দিন যে করে চলেছে, সেই নরাধমের একটাই শাস্তি, মৃত্যু। সেদিনের পর সৌমিলিকে ওর বাবা মা ঘরে আটকে রেখেছে। সুতপা বুঝতে পারছে যে একটা বড় বিপদ হতে চলেছে। আসলে বিপদ তো ঘটেই গেছে, আর সেটা একেবারেই সাধারণ নয়। সেদিন মিলির ঘরে ছবি আর পেপার কাটিং ছাড়াও এক কৌটো ছোট ছোট চুল পাওয়া গেছিল। এগুলো স্বাভাবিক ঘটনা হতে পারে না। সৌমিলিকে আটকে রাখায় হিতে বিপরীত হলো। এখন তো ওর এক অন্য রূপ দেখছে সুতপা আর নির্মাল্য। বদ্ধ উন্মাদের মতো আচরণ করছে ও, চিৎকার করছে, নিজেই নিজের চুল ছিঁড়ছে, নিজেকে আঘাত করছে বারবার। ওর গলা দিয়ে অদ্ভুত এক জান্তব্যর শব্দ বের হচ্ছে। ওকে এভাবে বেশি দিন আটকে রাখা যাবে না তা বোঝাই যাচ্ছে। সেদিন জানলা দিয়ে খাবার দিতে যাওয়ার সময় সুতপার হাতে তীব্র কামড় বসিয়ে দিয়েছিল। যন্ত্রণায় সুতপা আর্তনাদ করে উঠেছিল। অনেক কষ্টে হাতটা ছাড়িয়ে দেখে এক খাবলা মাংস দাঁত দিয়ে তুলে নিয়েছে। গল গল করে রক্ত পড়ছে ক্ষতস্থান থেকে। কিন্তু এর থেকেও বীভৎস দৃশ্য দেখা বাকি ছিল। সুতপা দেখল মিলি ওই খাবলা মাংস চিবিয়ে খেয়ে ফেলল। ওর ঠোঁটে লেগে থাকা রক্ত, চোখ দুটো বনবন করে ঘুরছে। এ কি সত্যি সুতপা আর নির্মাল্য সেই মেয়ে সৌমিলি? সে এমন ভয়ঙ্কর পাশবিক আচরণ কেন শুরু করলো হঠাৎ? নাকি ওদের মেয়ের বেশে এ অন্য কেউ? ওরা দুজনে সেদিনই সন্ধ্যাবেলা ঠিক করে ফেললো যে মিলিকে আর এভাবে ফেলে রাখা ঠিক হবে না। ওকে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানোই দরকার। যে কোনো কারণেই হোক, ও যে মানসিক বিকারের শিকার তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে
সুতপা আর নির্মাল্য শহরের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর সৃঞ্জয় মুখার্জির চেম্বারে বসে আছে। ওনাকে তো সব কিছুই ওরা খুলে বলেছে, কোনো কিছুই গোপন করেনি। ডক্টর মুখার্জি অনেকক্ষণ থেকে মিলির সঙ্গে আলাদা করে একা একা কথা বলছেন। মাঝে মধ্যেই ভেতরের ঘর থেকে মিলির ক্রুদ্ধ গর্জন ভেসে আসছে। কিভাবে যে ওরা বাড়ি থেকে ওকে এখানে নিয়ে এসেছে তা একমাত্র ঈশ্বরই জানেন। গাড়িতে সুতপাকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে মিলি। মেয়ের ভালোর জন্য সবটাই সহ্য করেছে সুতপা, কিন্তু একটা সুপ্ত চিন্তা মাঝে মধ্যেই মাথা ছাড়া দিচ্ছে। মিলি কি আদৌ কোনোদিন সুস্থ হবে? আর যদিও সত্যি খুন করে থাকে তাহলে পুলিশের হাত থেকেই বা কি করে বাঁচাবে ওকে ওরা? একদিন না একদিন তো সব সত্যিটা সবাই জানতে পারবেই। কি হবে সেদিন? আদরের মেয়ের এই পরিণতি সুতপা বা নির্মাল্য কেউই সহ্য করতে পারবে না, এটা নিশ্চিত। ডক্টর মুখার্জি এসে সুতপা আর নির্মাল্যর মুখোমুখি বসলেন উল্টো দিকের চেয়ারটায়। বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইলেন। বোঝাই যাচ্ছে উনি গভীরভাবে কিছু চিন্তা করছেন। সুতপা আর নির্মাল্য অস্থিরভাবে অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছুটা সময় নিয়ে ভাবার পর ডক্টর মুখার্জি বললেন, সৌমিলিকে ঘুমের ওষুধ দিয়েছি, ও খুবই ভায়োলেন্ট হয়ে পড়েছিল। কি বুঝলেন ডাক্তারবাবু? খুব একটা বেশি কিছু জানতে পারিনি। আমি ওষুধ দিচ্ছি, দেখুন কতটা ইমপ্রুভ হয়। ওর মধ্যে রক্তের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে। আচ্ছা, ছোটবেলায় কি ওর মধ্যে কোনো হিংস্রতা বা রক্তের প্রতি আসক্তি চোখে পড়েছিল? না, তেমন তো কিছু আমরা কখনো দেখিনি। আসলে আমি আর সুতপা দুজনেই চাকরি করতাম, তাই মিলির ছোটবেলার বেশিরভাগ সময়টাই আমার বাবা মার সাথে কেটেছে। আপনার বাবা মায়ের সাথে তাহলে কথা বলা যায় কি? ওনারা দুজনেই মারা গেছেন। ও সরি, আসলে যেটা মনে হচ্ছে সৌমিলি রেনফিল্ড সিন্ড্রোমে আক্রান্ত। সেটা কি ডাক্তারবাবু? রেনফিল্ড সিন্ড্রোম হলো এমন একটি মানসিক ব্যাধি যেখানে একজন ব্যক্তি রক্তপান করতে ইচ্ছুক হয়। সেটা নিজেরও হতে পারে, আবার অন্যদেরও হতে পারে। এই রক্তপান করার অভ্যেসটি সাধারণত শৈশবকালেই শুরু হয়। সাধারণত একটি আঘাতমূলক ঘটনার ফলে একজন ব্যক্তি আনন্দকে হিংস্রতা এবং রক্তের সাথে যুক্ত করে। কিন্তু সৌমিলির কেসের সাথে রেনফিল্ড সিন্ড্রোমেরও অনেক পার্থক্য আছে। ওর মধ্যে কিছুটা জোফাগিরার বৈশিষ্ট্য রয়েছে। জোফাগিয়া? হ্যাঁ, এতে মানুষ বিভিন্ন জীবন্ত প্রাণীর মাংস খায়, কিন্তু এক্ষেত্রেও অনেক কিছু তফাৎ রয়েছে। তাই নিশ্চিতভাবে কোনো কিছুই আইডেন্টিফাই করা যাচ্ছে না। সত্যি বলতে কি, এরকম কেস আমার কাছে একেবারে নতুন তো বটেই, আমার পড়া বা শোনার মধ্যেও নতুন, যার সাথে ঠিক কোনো রোগেরই সম্পূর্ণ বৈশিষ্ট্য নেই, অথচ বিভিন্ন রোগের সংমিশ্রণ রয়েছে। আমাকে কেসটা নিয়ে আরো অনেক বেশি স্টাডি করতে হবে। সুতপা এতক্ষণ ডক্টর মুখার্জি আর নির্মাল্যর কথা শুনছিল। এবার সে বলল, আপনার কথায় একটা কথা মনে পড়ল। মিলি যখন ছোট ছিল তখন বেশ কয়েকবার কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। কিরকম? আমাদের বাড়িতে দুটো পোষা কুকুর ছিল। একে একে দুটো কুকুরই মারা যায়, তবে মৃত্যুগুলো স্বাভাবিক ছিল না। আমাদের বাগানের পিছন দিকে ওদের মৃতদেহ পাওয়া যায়। দুজনেরই পেটটা ছিন্ন ভিন্ন ছিল। আমরা তখন কিছুই বুঝিনি কি করে এমন হলো, কিন্তু এখন তো মনে হচ্ছে। সুতপা কথা শেষ করতে পারল না, শিউরে উঠল। ডক্টর মুখার্জি জিজ্ঞেস করলেন, তখন সৌমিলির বয়স কত? 10-11 বছর হবে। তার আগে এরকম কিছু ঘটেনি? না, বা ঘটলেও সেটা আমরা জানতে পারিনি। আর কোনো ঘটনা? মিলি তখন মাধ্যমিক দেবে। আমাদের উল্টো দিকে একটা আবাসন আছে,
সেই আবাসনেই ওখানকার সিকিউরিটি গার্ড পরিবার নিয়ে থাকতো। একদিন তার 1 বছরেরও ছোট ছেলেটা হারিয়ে গেল। 2 দিন পর গঙ্গার কাছে আবর্জনার মধ্যে বাচ্চাটাকে পাওয়া গিয়েছিল। শুনেছিলাম তাকে নাকি কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। কিন্তু অত দূরে অত ছোট একটা বাচ্চা কিভাবে গেল কেউ বুঝতে পারেনি। বিষয়টা অনেক গভীর। আমাদের মেয়েটা ভালো হয়ে যাবে তো? প্রশ্নটা করেই কান্নায় ভেঙে পড়ল সুতপা। এসব শুনে নির্মাল্যও নিজেকে সামলাতে পারছে না। সত্যি কি এর থেকে কোনো দিন মিলিকে সুস্থ করা যাবে? ডক্টর মুখার্জি আশ্বাস দিলেন ঠিকই, কিন্তু তার গলার স্বরে সেই প্রত্যয় একেবারেই শোনা গেল না। দেখুন, আপনারা যা বললেন তাতে মনে হচ্ছে সৌমিলিকে সুস্থ করতে গেলে ওর জন্মের আগের ইতিহাসেই আমাদের দৃষ্টিপাত করতে হবে। কথাগুলো বললেন সুবর্ণ দত্ত। তিনি একজন প্যারাসাইকোলজিস্ট। ডক্টর সৃঞ্জয় মুখার্জির কাছ থেকে এখানে ওদের আসার কারণ গত 1 মাসে ঘটেছে। কোনো রকম ওষুধ যখন সৌমিলির ওপর কোনো প্রভাব ফেলতে পারছিল না, বরং ওর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল, তখন ডক্টর মুখার্জি ঠিক করলেন সৌমিলির মেসমারাইজেশন করাবেন। এও এক ধরনের হিপনটিজম। রোগীকে চেতন ও অচেতন অবস্থার মধ্যে রেখে তার অতীতের ঘটনা তার মুখ থেকেই জেনে নেওয়া। এছাড়া আর কোনো উপায় ছিল না। এই 1 মাসে বেশ কয়েকবার পুলিশ এসেছে সৌমিলির সঙ্গে কথা বলতে। ওরা অসুস্থতার কারণ এবং প্রেসক্রিপশন দেখিয়ে পুলিশকে আটকেছে, যদিও আসল অসুখের কথা কিছু জানায়নি। আর মিলির ওই চেহারা দেখে পুলিশও খুব একটা জোর করেনি। এর মধ্যে পুলিশ জানতে পেরেছে যে একাধিক ছেলের সঙ্গে সৌমিলির শুধু মানসিক নয়, শারীরিক সম্পর্কও ছিল। বলা যায় সম্পর্কের ক্ষেত্রে শরীরটাই ছিল মুখ্য। আর এই ব্যাপারে সৌমিলিরই যে আগ্রহ বেশি ছিল সেটাও জানা গেছে। এর আগে যে ছেলেগুলোর সঙ্গে সৌমিলির সম্পর্ক ছিল তারা সকলেই একই কথা জানিয়েছে। আর 2-1 বার মিলিত হওয়ার পরেই সৌমিলি আর তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাইত না, সম্পর্ক শেষ করে দিত। ডক্টর মুখার্জি চেম্বারে হিপনোটাইজড অবস্থায় মিলি এই সব কিছুও নিজের মুখেই বলেছে। এছাড়াও বাচ্চাগুলোকেও যে মিলি মেরে ফেলেছে সে কথাও সে বলল। শুধু তাই নয়, প্রত্যেকটা বাচ্চাকে মারার পর তাদের মাথা থেকে কিছু চুল কেটে এনে নিজের কাছে জমিয়ে রেখেছে, কিন্তু ঠিক কী কারণে সেটা জানা যায়নি। তবে জানা গেছে একটা বীভৎস কথা। প্রত্যেক বাচ্চার শরীর চিরে একটা বিশেষ প্রত্যঙ্গ বার করে সে ভক্ষণ করত। সেই বিশেষ প্রত্যঙ্গের প্রতি তার ছিল তীব্র আকর্ষণ। অঙ্কিত এই কথাগুলো কোনোভাবে জানতে পেরেছিল, আর তাই ওকেও মরতে হয়েছে। মেয়ের মুখে এই কথাগুলো বুকে পাথর রেখে সহ্য করতে হলো সুতপা আর নির্মাল্যকে। কিন্তু এরপর মিলি যা যা বলল তা তাদের বিস্ময়ের সীমার বাইরে। ডক্টর মুখার্জি মিলেকে ক্রমশ তার অতীত জীবনের পেছনে নিয়ে যাচ্ছিলেন। এইভাবে পিছোতে পিছোতে একসময় মিলি এমন সব কথা বলতে শুরু করলো যার সঙ্গে মিলির বা ওর পরিবারের কোনো সম্পর্ক তো নেই, এমনকি এই সময়ের সঙ্গেও সেই সব কথা মেলে না। এ যেন কোনো এক সুদূর ইতিহাস, এ যেন এক অন্য জন্মের কাহিনী। হাজার হাজার বছরের জমে থাকা পুরো ধুলোর চাদর সরিয়ে একটু একটু করে উঠে এসে বর্তমানের দরজায় কড়া নাড়তে শুরু করেছে। এরপর ডক্টর মুখার্জির পরামর্শেই সুতপারা মিলিকে নিয়ে ডক্টর দত্তর চেম্বারে আসে। ডক্টর দত্ত জিজ্ঞাসা করেন, আচ্ছা, আপনারা একটু কষ্ট করে বলতে পারবেন মিলির জন্মের ঠিক আগে বা কিছুদিন আগে আপনাদের চারপাশে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল কিনা?
জানি এত বছর আগের ঘটনা মনে থাকার কথা নয়, তাও যদি কিছু মনে পড়ে একটু স্মৃতিতে আঘাত করুন মনে করার জন্য। এরপর সুতপা মিলির জন্মের আগে মুর্শিদাবাদ ভ্রমণ এবং সেখানে ওর সঙ্গে ঘটে যাওয়া অবিশ্বাস্য অদ্ভুত ঘটনাগুলো সবই পরপর জানায় ডক্টর দত্তকে। সেই সময় এই সব ঘটনাকে নির্মাল্য সুতপার মনের ভুল বলে উড়িয়ে দিলেও এখন তা আর পারছে না। গত 1 মাসে যা যা হয়েছে তারপর আর কোনো কিছুকেই ওর অবিশ্বাস্য অসম্ভব বলে মনে হয় না। ডক্টর দত্ত সব কথা খুব মন দিয়ে শুনলেন। এরপর বেশ কিছুক্ষণ চুপচাপ বসে গভীরভাবে কিছু চিন্তা করলেন। অনেকটা সময় পর তিনি বললেন, এই রহস্যের সমাধান এখানে বসে সম্ভব নয়। আমার ধারণা সৌমিলির শরীর অন্য কারোর দখলে। সৌমিলির এই আচরণের বীজ বপন হয়েছে আজ থেকে 20 বছর আগে ওর ভ্রূণ অবস্থায়। হতে পারে ও মুর্শিদাবাদেরই কোনো রাজ পরিবারের মেয়ে। অন্তত ওর বলা কথাগুলো শুনে এটাই ধারণা করা যায়। আর তাই ওকে সুস্থ করতে গেলে আমাদের জানতে হবে ঠিক কী কারণে এবং কিভাবে ওর শরীর অন্যের দখলে গেল। জানতে হবে সম্পূর্ণ ইতিহাস। তাই অবিলম্বে আমাদের মুর্শিদাবাদে যেতে হবে। ওরা 4 জন মুর্শিদাবাদ যাওয়ার তোড়জোড় শুরু করে। আশ্চর্য ব্যাপার, মুর্শিদাবাদ যাওয়া হবে শোনার পর থেকেই সৌমিলি একেবারে বদলে গেছে। একদম আগের মতো হয়ে গেছে, যেন এই কদিনের কথা ওর কিছুই মনে নেই। আবার আগের মতো হাসছে, গল্প করছে। ডক্টর দত্ত বলেছেন এর থেকে পরিষ্কার যে মুর্শিদাবাদই ওর আসল জায়গা, নিজের জায়গা। সেখানে ফিরে যাবার আনন্দেই সে শান্ত হয়ে গেছে। মুর্শিদাবাদে তো ওরা এলো, কিন্তু আসল সত্যিটা ওরা কোথা থেকে জানবে? এত পুরনো ইতিহাস কে বলতে পারবে? যাই হোক, চেষ্টা তো করতেই হবে। শেষ মুহূর্তে খুব জরুরি একটা কাজ এসে যাওয়ায় ডক্টর দত্ত আসতে পারেননি। তবে নির্মাল্যদের কি করতে হবে বুঝিয়ে দিয়েছেন। 20 বছর বাদে ওরা আবার মুর্শিদাবাদে এলো। আর এবারও ওরা সেই হোটেলেই উঠল যেখানে আগের বার উঠেছিল। এত বছরে অনেক কিছুই বদলে গেছে। হোটেলটাও এখন সেই পরিবর্তনের স্রোতে গা ভাসিয়েছে। এখন হোটেলের কাছাকাছি বেশ কিছু দোকান ও বসতিও গড়ে উঠেছে। মিলি এখন একদম শান্ত। এই কদিনে ওর মধ্যে যে হিংস্রতা দেখা যাচ্ছিল এখন তার লেশমাত্রও নেই। বিকেলবেলা সামনেটা একটু বেড়াবার জন্য সুতপা মিলি আর নির্মাল্যকে বলল, কিন্তু মিলি কিছুতেই যেতে চাইল না। বরং এক প্রকার জোর করেই বাবা মাকে ঘুরতে পাঠালো। ওরা কেউই মিলিকে রেখে একেবারেই যেতে চায়নি, কিন্তু মিলি কিছুতেই শুনল না। জোর করে ওদের পাঠালো। ওরা দুজন অনিচ্ছা সত্ত্বেও বেরোলো। ঠিক করলো খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু তা হলো না। হোটেল থেকে বেরোবার সময় দেখলো ঠিক হোটেলের বাইরে একজন খুব বয়স্ক ব্যক্তি হাতে লাঠি নিয়ে বসে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে ওদের দেখছে। দৃষ্টিটা মোটেই সুতপার ভালো লাগলো না। যখন ওরা প্রথম হোটেলে ঢুকেছিল তখনও এই একইভাবে একই জায়গায় বসে ওদের দিকে তাকিয়েছিল লোকটা। চেহারা এবং পোশাক দেখে মনে হচ্ছে যে হয় ভিখারি না হয় পাগল, কিন্তু দৃষ্টিটা ভীষণ অস্বস্তিকর। যাই হোক, খুব একটা পাত্তা না দিয়ে ওরা বেরিয়ে গেল। ওদের উদ্দেশ্য ছিল প্রাচীন মুর্শিদাবাদের গোপন ইতিহাস জানে এমন মানুষ খুঁজে বের করা। কারণ ডক্টর দত্ত তো বলেই ছিলেন যে ইতিহাস বইতে এইসব পাওয়া যাবে না। এমন কিছু ঘটনা আছে যা গুপ্ত, আর সেটাই খুঁজে বের করতে হবে। কিন্তু এই কাজ শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব। এত বছর বাদে সেরকম ইতিহাস আর কে বলবে ওদের? কয়েকজনের কাছে হতাশ হয়ে হোটেলেই ফিরে আসছিল ওরা। এভাবে হবে না, অন্য উপায় বের করতে হবে।
হোটেলে ঢোকার মুখে আচমকা ওই লোকটা লাফিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। দুজনেই ভীষণ চমকে ওঠে। সুতপা তো এই আচমকা ঘটনায় ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, এত বয়স্ক একজন মানুষ যে বয়সের ভারে কুঁজো হয়ে পড়েছেন, লাঠির ভরে চলেছেন, সে এইভাবে এরকম লাফিয়ে পড়তে পারে। কিন্তু সেসব কিছু ভাবার আগেই লোকটা খসখসে গলায় বলে ওঠে, কেন এসেছিস তোরা আবার? কেন এসেছিস আবার? মানে এই লোকটা জানে যে ওরা আগে এখানে এসেছিল, নাকি সবটাই পাগলের খেয়াল? আমরা এখানে আগে এসেছিলাম, আপনি কি করে জানলেন? সে কথার কোনো উত্তর না দিয়ে লোকটা আবার বলে ওঠে, অভিশাপ, অভিশাপ, ওই রাক্ষসীর কালো ছায়া পড়েছে তোদের উপর। কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস অতগুলো বাচ্চার অভিশাপ থেকে বাঁচতে পারবি? পারবি না, পারবি না। কেউ পারে না, কেউ পারে না। যতই চেষ্টা কর, এই কালো ছায়া আমৃত্যু বইতে হবে। আর এখানে যখন এসেছিস, মরতে হবে, মরতেই হবে। কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই। অভিশাপ? চকিতে সুতপার মনে পড়ে গেল 20 বছর আগের কথা। সেদিনও একজন এইভাবে অভিশাপের কথা বলেছিল। তবে কি এই সেই মানুষ? হ্যাঁ হ্যাঁ, এ তো সেই। এই 20 বছরে জরাভার আরো তীব্রভাবে শাখা প্রশাখা বিস্তার করেছে তার শরীরে। এই লোকটা অনেক কিছু জানে, একে ছাড়া যাবে না। লোকটা কথাগুলো বলে ফিরে যাচ্ছিল, সুতপা দৌড়ে গিয়ে তার সামনে পথ আটকে দাঁড়ায়। আপনি কিসের অভিশাপের কথা বলছেন? কার কালো ছায়া আমাদের উপর? লোকটা ভ্রু কুঁচকে চোখ ছোট করে সুতপাকে দেখল, তারপর মুখ ঘুরিয়ে বলল, তোদের কেন বলবো? প্লিজ বলুন। আমাদের মেয়েটাকে বাঁচানোর জন্য সবটা জানা দরকার আমাদের। বাঁচাবি? কাকে বাঁচাবি? ওই রাক্ষসীকে? পারবি না, পারবি না। একবার যখন এখানে এসে পড়েছিস, তখন ওই রাক্ষসীকে ওরা সবাই মিলে শাস্তি দেবে, ঠিক দেবে। আপনি প্রাচীন মুর্শিদাবাদের কোনো গোপন সত্য জানেন? জানি, জানি, আমি সব জানি, জানি। তাহলে আমাদের সবটা বলুন। আপনি তো বললেন আমাদের উপর কালো ছায়া পড়েছে। মানলাম সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই, তবু একটা চেষ্টা তো করতে পারি। আপনি যা জানেন বলুন প্লিজ। সুতপা লোকটার হাত ধরে কাঁদতে থাকে। নির্মাল্যও এসে দাঁড়িয়েছে ওর পাশে। ওরা দুজনে আরও কিছুক্ষণ অনুনয় বিনয় করার পর শেষ পর্যন্ত লোকটা রাজি হয় সবটা খুলে বলতে। ওরা হোটেলের সামনে সিমেন্টের বাঁধানো বেঞ্চে এসে বসে। চারপাশে অন্ধকার ঘনিয়ে এসেছে। মিলি ঘরে একা আছে, ওকে নিয়েও চিন্তা হচ্ছে। কিন্তু এখন এই লোকটাকে ছেড়ে দেওয়া যাবে না। এখন বলতে রাজি হয়েছে, পরে হয়তো আর রাজি হবে না। আর ডক্টর দত্তর কথা অনুযায়ী মিলিকে সুস্থ করতে গেলে এই ইতিহাস জানতেই হবে। লোকটা বলতে শুরু করলো, সে 300 বছর আগের কথা। মুঘল সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান করে পাঠালেন। তারপর মুঘল সম্রাটের মৃত্যুর পর উনি এখানকার স্বাধীন নবাব হয়ে বসেন। প্রজাদের জন্য উনি অনেক কিছুই করেছিলেন। আমাদের এই মুর্শিদাবাদকে ঢেলে সাজিয়েছিলেন। এই কাহিনী ওনার পরিবারের কাহিনী। মানুষ হিসেবে উনি খুব ভালো ছিলেন। আর সব নবাবের মতো উনি বহু বিবাহ করেননি। ওনার একমাত্র বেগম ছিলেন নওসেরি বানু। চরিত্র নিয়ে ওনার দিকে কেউ কোনোদিন আঙুল ওঠাতে পারেনি। কিন্তু এমন একজন মানুষের 2 সন্তানই তার মুখ রক্ষা করতে পারেনি। ছেলে ইয়াহিয়া খানকে
নবাব নিজে মৃত্যুদণ্ড দেন। শোনা যায় কোনো এক বিবাহিত মহিলাকে সে নাকি ধর্ষণ করেছিল। তবে নবাবের ঘরের কেচ্ছা কি আর বাইরে আসে? সব কিছুই ধামাচাপা দেওয়া হয়। কিন্তু অপরাধকে নবাব ক্ষমা করেননি, তাই এতটা কঠিন হতেও ওনার বাঁধেনি। ওনার এক মেয়ে ছিল, আজিমুন্নেসা, কিন্তু সে তার ভাইয়েরও ওপরে ছিল। নবাব তার আদরের মেয়ের বিয়ে দেন উড়িষ্যার দেওয়ান সুজাউদ্দিনের সঙ্গে। স্বামীর সঙ্গে আজিমুন্নেসার বনিবনা ছিল না। জামাইও খুব একটা ভালো মানুষ ছিল না, তাই নবাব মেয়ে আর নাতিকে নিজের কাছে এনে রাখেন। দুজনকেই প্রাণের থেকে বেশি ভালোবাসতেন। দিনের বেলা নবাবজাদি ধর্মের প্রতি মনোনিবেশ করেই কাটিয়ে দিতেন। সকলে ভাবত উনি খুব ধর্মপ্রাণ মানুষ, কিন্তু রাত নামলেই সে হয়ে উঠত একেবারে অন্য মানুষ। জানি না কেউ তার উপর ভর করত কিনা, কিন্তু প্রায় প্রতি রাতে তার নিত্য নতুন পুরুষ সঙ্গীর প্রয়োজন পড়ত। যদিও নবাবের মহলে কড়া পাহারার বেড়াজাল কাটিয়ে প্রতিদিন সেটা সম্ভব হতো না, কিন্তু মাঝে মাঝেই তার ঘরে বলিষ্ঠ যুবকদের পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকত তারই খাস পিয়াদাদের। একে নবাব নন্দিনী, তাই নবাবের প্রাণাধিক প্রিয়, তাই তার আধিপত্য ও ক্ষমতা যথেষ্ট ছিল। আরও একটা জিনিস তার ছিল, অসামান্য রূপ। ওই রূপের আগুনে পুরুষ মানুষরা এমনিতেই পোকার মতো ঝাঁপ দিয়ে মরতে রাজি ছিল। নবাবের অজান্তে এই ঘটনা ঘটত। মেয়েদের অন্দরমহলের খবর নবাবের জানার কথাও ছিল না, তবে একজন এই সবটাই জানতেন, নওশেরি বানু বেগম। কিন্তু তিনিও মেয়েকে এতটাই ভালোবাসতেন যে মেয়ের এই ব্যভিচারকে নীরবে প্রশ্রয় দিতেন। আর যেহেতু জামাইয়েরও স্বভাব চরিত্র ভালো ছিল না, তাই মেয়ের প্রতি মায়া আর সমবেদনাও এই প্রশ্রয়ের আর একটা কারণ ছিল। দু এক রাত সহবাসের পরই আজিমুন্নেসা বেগমের নতুন সঙ্গীর প্রয়োজন পড়ত, কিন্তু ভয় ছিল পুরনো সঙ্গী এই কথা বাইরে বলতে পারে, তাহলে লোক জানাজানির বাকি থাকবে না। তাই নিশ্চিন্ত হতে নিজের হাতে তাদেরকে বিষ খাইয়ে হত্যা করত। তারপর তার পিয়াদারা মৃতদেহ ফেলে আসত মতিঝিলের জলে। তখন অবশ্য মতিঝিল ছিল না, যা ছিল তাকে দিঘি বলা হলেও একটা বড়সড় পুকুরের থেকে বিশেষ বড় ছিল না। পরে আলীবর্দী খাঁয়ের জামাই নওয়াজেস মোহাম্মদ খাঁ এই সুবিশাল মতিঝিলের সংস্কার করেন। সেই সময় ঝিলের জলে ভেসে ওঠা মৃতদেহ দেখে সাধারণ মানুষেরা খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা ভাবত ঝিলের জলে কোনো ভূত প্রেত বাসা বেঁধেছে। তারাই রাতের অন্ধকারে মানুষকে ভুলিয়ে ভালিয়ে ঝিলের জলে ডুবিয়ে মারে। কিন্তু আসল প্রেত তো ঝিলের জলে নয়, ছিল চেহেল সেতুন প্রাসাদের অন্দরমহলে একেবারে জীবন্ত প্রেতিনী। এতক্ষণ সুতপা আর নির্মাল্য কেউই কোনো কথা বলেনি। লোকটার কথাগুলো মন দিয়ে শুনছিল। এই মুহূর্তে তার কথা শুনে কে বলবে যে তার মাথা খারাপ? এত গুছিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করছে যে ওদের মনে হচ্ছে ওরা যেন চোখের সামনে সেই ভয়ঙ্কর রাতগুলো দেখতে পাচ্ছে। নির্মাল্য জিজ্ঞেস করলো, এত কিছু ঘটে যেত আর কেউ কিছু জানতে পারতো না? কি করে জানবে? পুরো ঘটনাই তো ঘটতো রাতের আঁধারে, আর সকলকে হয় অপহরণ করে আনা হতো, আর না হলে যারা স্বেচ্ছায় আসতো তারাও সকলকে লুকিয়ে গোপনেই আসতো। কিন্তু এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপনের দরুন একসময় আজিমুন্নেসার এক সাংঘাতিক রোগ হয়। একেবারে শয্যাশায়ী হয়ে পড়ে। কোনো ডাক্তার কবিরাজ কেউ রোগ সারাতে পারে না,
নবাব অস্থির হয়ে পড়েন। রাজ্যের বাইরে থেকে নামি নামি ডাক্তার বদ্যি ডেকে পাঠান, কিন্তু কোনো লাভ হয় না। এর মধ্যে একদিন ভিন রাজ্য থেকে এক হাকিম আসে। সে নবাবের সভায় দাঁড়িয়ে দাবি জানায় যে নবাব জাতিকে সুস্থ করে দেবে, তার বিনিময়ে তাকে রাজবদ্যি করতে হবে। নবাব এক কথায় রাজি হয়ে যান। হাকিম শর্ত দেয় তার চিকিৎসার সময় ঘরে কেউ থাকতে পারবে না। এরপর চিকিৎসা শুরু হয়। হাকিম রোগী দেখে জানায় এই রোগের একটাই ওষুধ, 3 বছরের ছোট বাচ্চাদের টাটকা কলিজা খেলেই একমাত্র এই রোগ সারবে। আজিমুন্নিসা পেয়াদাদের নির্দেশ দেন যেভাবেই হোক বাচ্চার কলিজা এনে দিতে হবে, আর তা সবার অলক্ষ্যে। নবাব যাদের হুকুম অমান্য করার সাধ্য কার। এরপর শুরু হলো রাতের অন্ধকারে শিশু নিধন যজ্ঞ। একের পর এক বাচ্চা নিখোঁজ হতে শুরু হলো, আর রাতে সেই সব বাচ্চাদের মেরে টাটকা কলিজার সাথে ওষুধ মিশিয়ে হাকিম আজিমুন্নিসাকে দিত, আর মৃতদেহগুলো পুঁতে দেওয়া হতো প্রাসাদ থেকে অনেকটা দূরে এক ফাঁকা মাঠে। একসময় আজিমুন্নিসা সুস্থ হয়ে ওঠে, কিন্তু ততদিনে এই কলিজা খাওয়া তার নেশায় পরিণত হয়েছে। তাই সুস্থ হওয়ার পরেও শিশু নিধন চলতেই থাকলো। এই পর্যন্ত বলে লোকটা একটু থামল। সুতপা শিউরে উঠছিল কথাগুলো শুনে। নির্মাল্য বলল, কিন্তু এসবের তো কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। আমি তো জানি পুরোটাই একটা গুজব ছিল। সব কিছু কি আর ইতিহাস বইয়ে লেখা থাকে? তাহলে আর আপনারা আমার কাছে সব জানতে চাইলেন কেন? নবাব বেগমদের ব্যাপার অনেক কিছুই জোর করে লুকিয়ে যাওয়া হয়, আর পরবর্তীকালে প্রমাণের অভাবে অনেক সত্যই গুজব হয়ে যায়। তা যা বলছিলাম, একদিন নবাবের কানে সবটা গেল। এক ভূমিকম্পে হঠাৎই মাটি ফাঁক হয়ে উঠে আসে বাচ্চাদের দেহাবশেষ। সেই দেহাবশেষ পরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। তারপর চোর সন্দেহে বন্দি করা একজনের মৃতদেহ মতিঝিলে পাওয়া যেতেই কারারক্ষীদের আটক করে জেরা শুরু হয়। জেরা মানে শারীরিক নির্যাতন ছাড়া আর কিছুই না। সেই নির্যাতন সহ্য করতে না পেরে তারা সব সত্যি জানালো। এরপর পেয়াদাদের থেকে পুরোটাই নবাব জানতে পারেন, কিন্তু যে শাস্তি পুত্রকে দিয়েছিলেন সেই শাস্তি প্রাণাধিক প্রিয় কন্যাকে তিনি দিতে পারলেন না। তবে কড়া ভাষায় জানিয়ে দিলেন ভবিষ্যতে আর একটাও ওই রকম ঘটনা ঘটলে তিনি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। এরপর আজিমুন্নিসা নিজেকে সংযত করে। অনেকদিন কোনো ঘটনা ঘটে না। এরপর মুর্শিদ কুলি খাঁ মারা যান তার নাতিকে নবাব করে দিয়ে, কিন্তু তিনি মারা যেতেই সুজাউদ্দিন আসেন নবাবের দাবিদার হয়ে। পিতা পুত্রের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। এদিকে মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার পর আজিমুন্নিসা আবারও আগের জীবনে ফিরে যায়। তবে এবার তার পুরুষ সঙ্গী এবং বাচ্চা আসত রাজ্যের বাইরে থেকে। কিন্তু এবার সবটা সুজাউদ্দিন জানতে পারে। কিছু একটা আন্দাজ করে তিনি চেহেল সেতুনের অন্যতম খাস প্রহরীর কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে সবটা জানতে পারেন। আর তখনই তার মুখে খেলে যায় এক কুটিল হাসি। তিনি এক রাতে বেগমের অন্দরমহলে প্রবেশ করেন। সুজাউদ্দিন সচরাচর এখানে আসেন না। তাকে দেখে আজিমুন্নিসা চমকে উঠে বলেন, এ কি, আপনি এখানে এত রাতে? তোমাকে একটা কথা জানাতে এলাম। আমাকে মসনদে বসানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিভাবে সেটা তুমিই ঠিক করবে, কিন্তু না করলে তোমার সমস্ত গোপন কার্যকলাপ জনসাধারণের সামনে প্রমাণ সহ আমি তুলে ধরব।
বাকিটা তারাই বুঝে নেবে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে যান সুজাউদ্দিন। পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন আজিমুন্নিসা, তারপরে ছুটে যান ছেলের ঘরে। ছেলেকে অনুরোধ করেন মাসনাদ ছেড়ে দেওয়ার জন্য। মায়ের অনুরোধ ফেলতে পারেননি সরফরাজ খাঁ। মাসনাদে বসেন সুজাউদ্দিন। মাসনাদে বসেই তিনি বেগমের সমস্ত কথা গোটা মুর্শিদাবাদে রটিয়ে দেন। সবাই ক্ষেপে ওঠে। লোকমুখে আজিমুন্নিসার নামই হয়ে যায় কালিজা খাকি বেগম। আর সুজাউদ্দিন দেখেন এই সুযোগ সকলের চোখে মহান হওয়ার। তিনি নিজের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার কথা ঘোষণা করেন। সাধারণ মানুষ নবাবের এই ন্যায়পরায়ণতা দেখে ধন্য ধন্য করে। তারপর এক রাতের আধারে আজিমুন্নিসার সেই হাকিমকে কবর দেওয়া হয়। আজিমুন্নিসাকে জীবন্ত কবর দেওয়া হয় তাঁরই নির্মিত মসজিদের সিঁড়ির নিচে, যাতে সকলে তার কবরের উপর পা দিয়ে মসজিদে ওঠে। সকলের পদস্পর্শে যাতে পাপ স্খলন হয় বেগমের। পুরো কাহিনী শেষ হলে সুতপা জিজ্ঞেস করে, আপনি এত কিছু জানলেন কি করে? যে প্রহরী নবাব জাদির হয়ে কাজ করত, যার থেকে সুজাউদ্দিন সব জেনেছিলেন, তিনি আমার পূর্বপুরুষ। আর তাই সেই মৃত বাচ্চাদের অভিশাপ আমাদের পরিবারের উপর আছে। আমাদের পরিবারের অনেকেই অপঘাতে মারা গেছে, আমার ছেলেটাও গেল। ঠিক এইখানেই সেই বাচ্চাগুলোকে কবর দেওয়া হতো, আর এখানেই গড়ে ওঠে এই হোটেল। কিন্তু এইসব ঘটনার সাথে আমাদের যোগ কি? আজিমুন্নিসাকে জীবন্ত কবর দেওয়ার ফলে ওর দুষ্ট আত্মা মুক্তি পায়নি। সে সর্বক্ষণ সুযোগ খোঁজে কারোর শরীরে প্রবেশ করে নিজের কামনা ও নেশা চরিতার্থ করার। আপনারা যখন এখানে আসেন, তখন আপনি সন্তান সম্ভবা ছিলেন। ও আপনার শরীরের ভিতর বাড়তে থাকা ভ্রূণকে দখল করে বসে। আপনি এত কিছু জানেন, তাহলে নিশ্চয়ই এটাও জানেন এর থেকে আমার মেয়ের মুক্তির উপায় কি? মুক্তি নেই। তাও এখানে দ্বিতীয়বার ফিরে না এলে হয়তো মেয়েটাকে প্রাণে বাঁচাতে পারতেন। কিন্তু এখন বাচ্চাদের আর যুবকদের প্রতিশোধ স্পৃহা থেকে ওকে বাঁচাতে আর পারবেন না। ওরা বহু যুগ ধরে অপেক্ষা করে আছে প্রতিশোধ নেবে বলে। কথাটা শুনে ওরা দুজনেই আঁতকে উঠল। গল্প শুনতে শুনতে অনেকটা রাত হয়ে গেছে, খেয়ালই করেনি মিলি ঘরে একা রয়েছে। ওর যদি কোনো বিপদ হয়, এখনই উপরে যেতে হবে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা আর্ত চিৎকার ভেসে এলো। কিন্তু সেটা মিলির নয়। কিছুক্ষণ আগে মিলির গলা দিয়ে যে কর্কশ স্বরটা বেরোচ্ছিল, এটা সেই স্বর। আর এক মিনিটও দেরি না করে ওরা দুজনেই ঘরে ছুটল। পেছন থেকে সে হাসির শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু পেছনে তাকানোর আর সময় নেই। ওপরে গিয়ে ঘরের দরজা খুলতেই দেখতে পেল একটা বীভৎস দৃশ্য। গোটা ঘর ঘন ধোঁয়ার আস্তরণে ঢেকে গেছে। তারই মাঝে আবছা দেখা যাচ্ছে মিলি মাটিতে পড়ে ছটফট করছে, চিৎকার করছে। ওর শরীরটা বিঁকে চুড়ে যাচ্ছে, উঠতে চাইছে কিন্তু পারছে না। কিছু ছোট ছোট অবয়ব ওর শরীরটার চারপাশে গোল হয়ে ঘুরছে। তাদের প্রত্যেকের পেটটা কাটা, সেখান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে ঝুলছে। গোটা ঘর উৎকট পচা গন্ধে ভরে গেছে। সুতপা চিৎকার করে দৌড়ে যেতে চাইল মেয়ের কাছে, কিন্তু এ কি? ধোঁয়ার আস্তরণ সরিয়ে কিছুতেই এগিয়ে যেতে পারছে না সে। এ যেন এক কঠিন প্রাচীর। ওদের চোখের সামনেই ছোট ছোট অবয়বগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। ওরা ঝুঁকে পড়ছে মিলির শরীরের ওপর। আস্তে আস্তে ওর শরীরটা চিরে ফেলল। রক্তের ফোয়ারা ছুটল ঘরের মধ্যে। মিলির গলা দিয়ে এক অপার্থিব স্বর বেরোচ্ছে,
সঙ্গে শোনা যাচ্ছে বাচ্চাদের হাসির শব্দ। মিলির শরীরের ভেতর থেকে তারা বের করে আনলো মিলির কলিজা, নাকি আজিমুন্নেসার কলিজা, কলিজা খাকির কলিজা। আর কিচ্ছু দেখার ক্ষমতা ছিল না সুতপার। তার চোখের ওপর অন্ধকারের ভারী পর্দা নেমে এলো। আজিমুন্নেসার অতৃপ্ত আত্মা আজও তার জীবন্ত কবরের চারপাশে ঘুরে বেড়ায় আর খুঁজে ফেরে সদ্য প্রস্ফুটিত কোনো প্রাণ, যার শরীর আশ্রয় করে সে পূর্ণ করতে চায় তার অপূর্ণ কামনা আর রক্ততৃষ্ণা। শেষ হলো আজকের গল্প। লেখিকা সুচন্দ্রা পালের কলমে জীবন্ত ইতিহাস। আজকের গল্প পাঠে রণদীপ, অন্যান্য চরিত্রে রণদীপ, কৌশিক, শিপ্রা, বর্ণিশা, কুন্তল, ইন্দ্রনীল, অর্ণব ও সৌমিলি। শব্দগ্রহণ ও আবহ তৈরিতে আমি ঋদ্ধি, স্ক্রিপ্টিং নীল, নির্দেশনায় স্মিতা, আর এই সুন্দর প্রচ্ছদটা করেছে সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আজকের গল্প অবশ্যই লিখে জানিও আমাদের কমেন্ট বক্সে। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এই অবধি। আমরা আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পকে সঙ্গে করে। ততদিন ভালো থেকো, ভয় থেকো। শুভরাত্রি।